এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে তোমাদের সামনে আবারও এসে গেছি ক্লাস 11 এর চ্যাপ্টার 6 কোষ জীবনের মূল একক নিয়ে। এই কোষ জীবনের মূল এককে পার্ট 1 এ আজকে আমি পড়াবো প্রথমে কোষের ভূমিকা। আমাদের এই বিশ্বে অসংখ্য প্রজাতির জীব বসবাস করে, তাদের মধ্যে কোনো প্রজাতি এককোষী, আবার কোনো প্রজাতি বহুকোষীয় হয়। কোনো জীব একটি মাত্র কোষ দিয়ে গঠিত হয়, আবার কোনো জীব বহুগুলি কোষ দিয়ে গঠিত হয়। অর্থাৎ কোষ হলো জীবের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কোষবিদ্যা অর্থাৎ সাইটোলজি জীববিজ্ঞানের একটি শাখা হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে। 1590 খ্রিস্টাব্দে জ্যানসেন ভ্রাতৃদ্বয়, যারা ছিলেন চশমা বিক্রেতা, তারা প্রথম মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তাহলে প্রথম অণুবীক্ষণ যন্ত্র কারা আবিষ্কার করেন? জ্যানসেন এবং জ্যানসেন। এই প্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন তাহলে জ্যানসেন এবং জ্যানসেন। এই অণুবীক্ষণ যন্ত্রটাই হলো যৌগিক আবার বলি 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক তার তৈরি মাইক্রোস্কোপের সাহায্যে কোষ আবিষ্কার করেন। তাহলে কোষ প্রথম কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী লিউয়েনহফ প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন। তাহলে প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন? এরপর বিজ্ঞানী নল এবং রুস্কার যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের সাথে সাথে কোষবিদ্যা অর্থাৎ সাইটোলজি জীববিজ্ঞানের একটি নতুন দিগন্তের সূচনা করে। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেছেন? এরপর 2 নম্বর হলো কোষের সংখ্যা। 80 কেজি ওজনের একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের আনুমানিক 6 লক্ষ কোটি থেকে প্রায় 10 লক্ষ কোটি কোষের লক্ষ্য করা যায়। 3 নম্বর, এবারে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটিতে আসবো সেটি হলো কোষ কিভাবে পরিমাপ করা হয় বা কোষ কোন কোন এককের মাধ্যমে পরিমাপ করা হয়। কোষ যে 3টি এককের মাধ্যমে পরিমাপ করা যায় সেগুলি হলো 1 নম্বর মাইক্রন, যাকে বর্তমানে মাইক্রোমিটার দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর হলো মিলিমাইক্রন, যাকে বর্তমানে ন্যানোমিটার দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর হলো অ্যামস্ট্রং। এই কোষ পরিমাপের এককগুলি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।
যারা পরের বছর যেই দেবে তাদের জন্য এই কোষ পরিমাপের একক একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো মনে রাখবে, তাহলে পরীক্ষায় তোমাদের সুবিধে হবে। 4 নম্বর হলো এবারে যে পয়েন্টটা তোমাদের সামনে ডিসকাস করবো সেটি হলো কোষের আকার। কোষ কোন কোন আকারের হয় বা কোন কোন আকৃতি বিশিষ্ট কোষ আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে গোলাকার। এই গোলাকার কোষ কোনগুলি? কক্কাস, শ্বেত রক্তকণিকা, প্রস্তর কোষ। ডিম্বাকার কোষগুলি হলো ডায়াটম, রক্ষী কোষ, উট পাখির ডিম। 3 নম্বর হলো স্তম্ভাকার কোষ, গ্রন্থিরোম, দংশক রোম, ব্যাসিলাস। পরে আসছি সূত্রাকার কোষ। এই সূত্রাকার কোষ কোনগুলি? এই সূত্রাকার কোষগুলি হলো তন্তু কোষ, পুলুরোম। এগুলো হলো সূত্রাকার কোষ। 5 নম্বর বহুভুজাকার কোষ। এই বহুভুজাকার কোষ কোনগুলি? ভাইরাস, ক্রোমাটোফোর। এগুলি হলো বহুভুজাকার কোষ। এরপর আসছি পেশি কোষকে মাকু আকৃতির কোষই বলা হয়ে থাকে। 7 নম্বর ফিতাকৃতির কোষ। এই ফিতাকৃতি কোষ মূলত দেখা যায় স্পাইরোগাইরা নামক শৈবালে। কোষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করব, যেটি এই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর সব থেকে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সব থেকে বড় কোষ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে র্যামি নামক উদ্ভিদের বাকলের একটি তন্তু, প্রায় 550 সেন্টিমিটার দীর্ঘ। যে প্রাণী কোষ দৈর্ঘ্যে সব থেকে বড় সেটি হলো নিউরন। যেটির দৈর্ঘ্য 1 মিটার। আয়তনে সব থেকে বড় প্রাণী কোষ হলো উট পাখির ডিম। খালি চোখে দেখা যায় যে উদ্ভিদ কোষ সেটি হলো অ্যাসিটাবুলারিয়া। খালি চোখে দেখা যায় যে প্রাণী কোষ সেটা হলো পাখির ডিম। সব থেকে বড় উদ্ভিদ হলো ইউক্যালিপটাস রেগন্যান্স এবং সব থেকে বড় প্রাণী হলো নীল তিমি। এবার 6 নম্বর পয়েন্টে আসছি, যেটি হলো কোষের প্রকারভেদ। কোষকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি নিউক্লিয়াসের গঠন অনুযায়ী, দুই নম্বর হলো
শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। এ নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো প্রোক্যারিওটিক কোষ, 2 নম্বর হলো মেসোক্যারিওটিক কোষ এবং 3 নম্বর হলো ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। তাহলে প্রথমে কি হলো প্রোক্যারিওটিক কোষ, 2 নম্বর হলো মেসোক্যারিওটিক কোষ, 3 নম্বর হলো ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ, যে কোষে আদর্শ এবং সংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কথাটি দুটি গ্রিক শব্দের থেকে এসেছে, একটি হলো প্রো মানে আগে বা বিফোর, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। এই প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলি হলো জেনেটিক বস্তুর বাইরের চারিদিকে আবরণ থাকে না। জেনেটিক বস্তু অর্থাৎ ডিএনএ সমন্বিত কোষীয় মধ্য অংশটাকে কি বলা হয়? নিউক্লিয়য়েড। নিউক্লিয়য়েড বা জিনোফোর। 2 নম্বর, কোষের মধ্যে পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। 3 নম্বর, রাইবোজোম 70S প্রকৃতির হয়। 4 নম্বর, কোষের কোষ পর্দার বাইরে এক পুরু আবরণ থাকে যাকে বলা হয় কোষ প্রাচীর বা সেল ওয়াল। এই কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন বা মিউকোপেপটাইডের সমন্বয়ে গঠিত। এই কোষ প্রাচীরের বাইরে যে পিচ্ছিল আবরণ থাকে যেটি মিউসিলেজ সমন্বিত, যাকে বলা হয় স্লাইম স্তর। অনেক সময় কোষ পর্দা যে কোনো একটি স্থানে ভাঁজ হয়ে মেসোজোম গঠন করে। এই মেসোজোমের মধ্যে শ্বাস উৎসেচক বর্তমান। এছাড়াও কোষের প্লাজমা পর্দার অন্তঃগাত্রে শ্বাস উৎসেচক দেখা যায়। এছাড়াও সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে সালোকসংশ্লেষীয় রঞ্জক দেখা যায়। এই সালোকসংশ্লেষীয় রঞ্জক থাকলেও তা থাইলাকয়েডের মধ্যে অবস্থান করে। কিন্তু এই ধরনের কোষে কোনো প্লাস্টিড দেখা যায় না। 2 নম্বরে আসছি মেসোক্যারিওটিক কোষ। যে সমস্ত কোষের নিউক্লিয়াসটি সংগঠিত পর্দা ঘেরা, কোষের ক্রোমোজোম আম্লিক প্রোটিন দ্বারা গঠিত, কোষ বিভাজন অ্যামাইটোটিক প্রকৃতির এবং কোষ বিভাজনকালে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে না, তাকে বলা হয় মেসোক্যারিওটিক কোষ।
এই মেসো ক্যারিওটিক কথাটি দুটি গ্রিক শব্দ মেসো এবং ক্যারিয়নের থেকে এসেছে। মেসো কথার অর্থ হলো মধ্য এবং ক্যারিয়ন কথার অর্থ হলো নিউক্লিয়াস, অর্থাৎ যে সমস্ত কোষ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যবর্তী বৈশিষ্ট্যগুলি বহন করে তাকেই বলা হয় মেসোক্যারিওটিক কোষ। এই মেসোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, কোষের নিউক্লিয়াস সংগঠিত এবং পর্দা ঘেরা। কোষ বিভাজন অ্যামাইটোটিক প্রকৃতির। কোষ বিভাজনের সময় নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে না। 'রাইবোজোম এইচটিএস প্রকৃতির হয়। কোষে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। 6 নম্বর, মেসোক্যারিওটিক কোষের ক্রোমোজোমে সেন্ট্রোজোম থাকে না। 7 নম্বর হচ্ছে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের বদলে পেলিকেল বা থিকা অবস্থিত। 8 নম্বর, সেন্ট্রোজোম থাকে না। কোষে সালোক সংশ্লেষীয় রঞ্জক দেখা যায় যা ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থান করে। এরপর হলো ইউক্যারিওটিক কোষ। যে সমস্ত কোষে নিউক্লিয়াস সুসংগঠিত এবং পর্দাবেষ্টিত ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত হয়, কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু দেখা যায়, কোষ বিভাজন মাইটোটিক মিওটিক প্রকৃতির দেখা যায়, তাকেই বলা হয় আদর্শ কোষ বা প্রকৃতি কোষ বা ইউক্যারিওটিক কোষ। এই ইউক্যারিওটিক কথাটি দুটি গ্রিক শব্দের থেকে এসেছে। ইউ অর্থাৎ প্রকৃত বা আদর্শ এবং ক্যারিয়ন কথাটির অর্থ হলো নিউক্লিয়াস। এই ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, নিউক্লিয়াস সুসংগঠিত এবং নিউক্লিয় পর্দা দ্বারা বেষ্টিত থাকে। 2 নম্বর, ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত। 3 নম্বর, কোষের মধ্যে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু দেখা যায়। 4 নম্বর, রাইবোজোম এইচটিএস প্রকৃতির। 5 নম্বর, কোষ পর্দা এবং কোষ প্রাচীর উভয়ই বর্তমান থাকে, কিন্তু কোষ প্রাচীর দেখা যায় কেবলমাত্র উদ্ভিদের ক্ষেত্রে। 6 নম্বর, নিউক্লিয়াস ছাড়া বাকি জেলির ন্যায় জেলি সদৃশ্য অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম ধাত্র, কোষীয় অঙ্গাণু এবং অ্যালগাস্টিক পদার্থের সমন্বয়ে গঠিত। একটি আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ যে যে অংশগুলো নিয়ে গঠিত সেগুলি তোমাদের ছকের আকারে বিশ্লেষণ করে দেখালাম। কোষ, কোষ আবরক, এবং প্রোটোপ্লাজমীয় অংশ নিয়ে গঠিত। ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজমটি হলো সমসত্ব জেলি সদৃশ্য একটি পদার্থ এবং কোষ আবরক হলো প্রোটোপ্লাজমের বাইরের দিকে কোষ পর্দা এবং কোষ প্রাচীর নিয়ে গঠিত একটি এই কোষ প্রাচীর দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে। এই প্রোটোপ্লাজমীয় অংশটা আবার 3টি উপাদান নিয়ে গঠিত। কি কি? সাইটোপ্লাজম,
নিউক্লিয়াস, এই ভ্যাকুওল দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে। কোষের সাইটোপ্লাজম অংশটা কি না, কোষের সাইটোপ্লাজমীয় অংশটা হচ্ছে একটি জেলি সদৃশ্য পদার্থ। নিউক্লিয়াস ছাড়া যে বাকি যে জেলি সদৃশ্য পদার্থ থাকে, যেগুলি কোষের অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো বহন করে, যেটি কোষের অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো বহন করে, তাকেই বলা হয় সাইটোপ্লাজমীয় অংশ। নিউক্লিয়াস কি প্রোটোপ্লাজমের মধ্যে? নিউক্লিয়াসটি হলো দ্বিপর্দা বেষ্টিত একটি গোলাকার গঠন, যার মধ্যে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা উপস্থিত। কোষ বিভাজনের সময় এই নিউক্লিয় জালিকা নির্দিষ্ট ক্রোমোজোমে পরিণত হয় বা নির্দিষ্ট ক্রোমোজোমের আকার ধারণ করে। ভ্যাকুওল, এই ভ্যাকুওল দেখা যায় প্রধানত উদ্ভিদ কোষে। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম যে যে উপাদান নিয়ে গঠিত সেগুলি হলো ধাত্র, কোষীয় অঙ্গাণু এবং অ্যারগাস্টিক পদার্থ। সাইটোপ্লাজমের দুই প্রকারের ধাত্র দেখা যায়, একটি হলো এক্টোপ্লাজম অপরটি হলো এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজমের এক্টোপ্লাজম হলো সাইটোপ্লাজমের বাইরের দিকের অংশ এবং এন্ডোপ্লাজম হলো সাইটোপ্লাজমের মধ্যবর্তী অংশ। এরপরে আসছি কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণু কি কি রয়েছে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে? পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু এবং পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। একটি হলো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, অপরটি হলো পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুগুলি হলো রাইবোজোম, সেন্ট্রোজোম। পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু আবার দুই প্রকারের হয়। কি কি? পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু আবার দুই প্রকারের হয়। একটি হলো একক পর্দা বেষ্টিত, অপরটি হলো দ্বি-একক পর্দা বেষ্টিত। একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু হলো একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণুগুলি হলো গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। এই লাইসোজোম কোথায় কাদের ক্ষেত্রে দেখা যায়? না, প্রাণী কোষের ক্ষেত্রে। একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু কোনগুলি? 1 নম্বর মাইটোকন্ড্রিয়া, 2 নম্বর
শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো সোমাটিক সেল, অপরটি হলো গ্যামেটিক সেল। সোমাটিক সেল বা দেহকোষ, গ্যামেটিক সেল বা জনন কোষ। দেহ গঠনের জন্য যেসব কোষ ব্যবহৃত হয় তাকে বলা হয় সোমাটিক সেল বা দেহকোষ। এই সোমাটিক সেল প্রধানত ডিপ্লয়েড প্রকৃতির হয়। সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় এই সোমাটিক সেল বিভাজিত হয়ে নতুন সোমাটিক সেলের সৃষ্টি করে, বা সোমাটিক সেল বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়াতে। এরপরে আসছে গ্যামেটিক সেল বা জনন কোষে। যে সমস্ত কোষ জনন কোষ সৃষ্টি করে বা জনন মাতৃকোষ যখন মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে জনন কোষের সৃষ্টি করে তখন তাকে বলা হয় জনন কোষ বা গ্যামেটিক সেল। এই গ্যামেটিক সেল প্রধানত হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এই গ্যামেটিক সেল মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এর মাধ্যমে বিভাজিত হয়ে জনন কোষের সৃষ্টি করে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।